সবাইকে স্বাগত আজকের এই বিশ্লেষণে। আচ্ছা, সাম্প্রতিক ঘটনাবলীর পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে একটা বড় রকমের পরিবর্তন আসছে, সেটা তো আমরা সবাই মোটামুটি খেয়াল করছি, তাই না? আমাদের আজকের এই আয়োজনে আমরা এমন কিছু উৎস উপাদান বিশ্লেষণ করব যেখানে দাবি করা হচ্ছে যে সম্পূর্ণ নতুন একটা রাজনৈতিক ফেনোমেনন বা চেতনার জন্ম হয়েছে, যা দীর্ঘদিনের প্রচলিত প্রথাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আক্ষরিক অর্থে আমরা কিন্তু এক ঐতিহাসিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত দেখার চেষ্টা করব জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর মতো নতুন নেতৃত্বের উত্থান আসলে কিভাবে ঘটছে, শহীদ হাদির অকাল প্রয়াণে তৈরি হওয়া শূন্যস্থান কিভাবে পূরণ হচ্ছে, সাধারণ মানুষের সাথে এই নতুন ধারার কানেকশনটা ঠিক কেমন, আর কেনই বা প্রচলিত রাজনীতির বিরুদ্ধে এই সংগ্রাম নিছক কোনো সাধারণ রাজনৈতিক উত্থানের চেয়ে অনেক বড় কিছু। তো চলুন সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজ আমরা মূলত এই 5টি বিষয় কভার করব। 1. শহীদ হাদির শূন্যস্থান। 2. পাটোয়ারীর রাজনৈতিক উত্থান। 3. সাধারণ মানুষের সাথে সংযোগ। 4. প্রচলিত রাজনীতির সাথে সংঘাত। এবং 5. নতুন রাজনীতির ফেনোমেনন। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, শহীদ হাদির শূন্যস্থান। উৎস থেকে আমরা যেটা জানতে পারি, সাম্প্রতিক গণ অভ্যুত্থানে একজন অত্যন্ত প্রভাবশালী তরুণ নেতার অকাল মৃত্যু রাজনীতিতে বিশাল এক শূন্যতার সৃষ্টি করেছে। শহীদ হাদিকে সোর্সগুলো যেভাবে মূল্যায়ন করেছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে তিনি তরুণ প্রজন্মের জন্য একদম একটা কমপ্লিট প্যাকেজ ছিলেন। মানে তিনি শুধু একজন সাধারণ অ্যাক্টিভিস্ট ছিলেন না, তিনি একাধারে দারুণ সংগঠক ছিলেন, চমৎকার বিতর্ক করতেন, আবার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে বেশ জোরালো একটা প্রতিরোধও গড়ে তুলেছিলেন। তার এই মৃত্যুটা তরুণদের মনে তীব্র এক শূন্যতার বেদনার জন্ম দিয়েছে, যা থেকে আসলে নতুন এবং আপসহীন একটা নেতৃত্বের আকাঙ্ক্ষা প্রবলভাবে তৈরি হয়েছে। আর ঠিক এই জায়গাটাতেই চলে আসে আমাদের দ্বিতীয় পর্ব, পাটোয়ারীর রাজনৈতিক উত্থান। উৎস উপাদানে একটা খুব ইমোশনাল মুহূর্তের কথা তুলে ধরা হয়েছে। একটু খেয়াল করুন, বলা হচ্ছে, হায় আল্লাহ, এক অসহায় বাবার ছেলে মাছ ধরতে সীমান্তে গিয়েছিল, কিন্তু বর্বর বাহিনী তাকে গুলির আঘাতে শহীদ করেছে, আল্লাহ তাকে কবুল করে নাও। দেখুন, এটা কিন্তু কোনো গতানুগতিক রাজনৈতিক প্রার্থনা নয়। সোর্স অনুযায়ী পাটোয়ারী প্রচলিত রাজনীতিকদের মতো শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকেননি। তিনি সরাসরি সীমান্তে গিয়ে নিহত অসহায় মানুষদের কবরের পাশে দাঁড়িয়েছেন। এই যে একটা অভাবনীয় পদক্ষেপ, বিশ্লেষণে বলা হচ্ছে এটা প্রমাণ করে যে তিনি সাধারণ মানুষের একেবারে ভেতরের যন্ত্রণার জায়গাটাকে স্পর্শ করতে চাইছেন। এবার একটু টাইমলাইনটা খেয়াল করুন। ব্যাপারটা কিন্তু একদিনে হয়নি। উৎস উপাদানগুলো ঘাটলে একটা ধারাবাহিকতা পাওয়া যায়। 2013 সালে যিনি ছিলেন রাজনৈতিক মামলার শিকার এক কিশোর ছাত্র, জুলাই বিপ্লবের পর হাদির রেখে যাওয়া সেই বিশাল শূন্যস্থানে এসে দাঁড়াচ্ছেন তিনি। বিপ্লব পরবর্তী সময়ে তিনি ছুটে গেছেন দেশের একেবারে প্রান্তিক অঞ্চলগুলোতে। এই টাইমলাইনটা এটা স্পষ্ট করে যে তারই উত্থান কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের ত্যাগ আর সংগ্রামের একটা অর্গ্যানিক পরিণতি। বিশ্লেষণে এই পয়েন্টটার উপর দারুণ জোর দেওয়া হয়েছে। একটু ভেবে দেখুন, প্রচলিত রাজনৈতিক দলগুলো যেখানে সীমান্ত হত্যার মতো স্পর্শকাতর বিষয়ে দীর্ঘকাল ধরে একটা নীরবতা পালন করে আসছে, সেখানে পাটোয়ারী সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন। গত 50 বছরের ইতিহাসে তিনি প্রথম কোনো জাতীয় পর্যায়ের উদীয়মান নেতা যিনি সশরীরে এই হতভাগ্য পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছেন। উৎসের দাবি অনুযায়ী এই সুনির্দিষ্ট অ্যাকশনটাই তাকে গতানুগতিক ধারার রাজনীতিবিদদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। আর ঠিক এই কারণেই প্রশ্ন জাগে, সাধারণ মানুষের সাথে তার এই সংযোগটা আসলে কতটা গভীর। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে যাচ্ছি তৃতীয় পর্বে, সাধারণ মানুষের সাথে সংযোগ। উৎস উপাদানের অত্যন্ত জোরালোভাবে একটা দাবি করা হয়েছে। বলা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষ গত 50 বছর ধরে একেবারেই অদৃশ্য ছিল। এই যে গার্মেন্টস কর্মী, রিক্সা চালক, মাদ্রাসা ছাত্র, প্রান্তিক কৃষক বা প্রবাসী শ্রমিক, যাদের শ্রমের দেশটা চলছে, তাদের কথা কি জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণে আলোচনায় কখনো সেভাবে গুরুত্ব পেয়েছে? সোর্স বলছে পায়নি। পাটোয়ারীর এই নতুন মুভমেন্ট মূলত এই অদৃশ্য নাগরিকদেরই সামনে নিয়ে আসতে চাইছে এবং তাদের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে কাজ করার চেষ্টা করছে। আর ঠিক এই প্রেক্ষিতেই উৎস থেকে সরাসরি একটা বেশ বড় প্রশ্ন উঠে আসে। যখন একজন তরুণ নেতা সমাজের এই অদৃশ্য আর অবহেলিত মানুষদের এত কাছে টেনে নিচ্ছেন, তখন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো কেন একজন তরুণ নেতাকে ভয় পায়? মূলত প্রতিষ্ঠিত কাঠামোর ভেতরে যে একটা তীব্র অস্বস্তি তৈরি হচ্ছে, সেখান থেকেই কিন্তু জন্ম নিচ্ছে সংঘাত। আর এই সংঘাত নিয়েই আমাদের চতুর্থ পর্ব,
প্রচলিত রাজনীতির সাথে সংঘাত। এই সংঘাতের পেছনের কারণগুলো আমাদের সোর্স খুব চমৎকারভাবে তুলে ধরেছে। এখানে একটা পরিষ্কার তুলনামূলক চিত্র আছে। একদিকে রয়েছে 50 বছরের পুরনো সিস্টেম, যা পারিবারিক রাজবংশ আর শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের রাজনীতিতে অভ্যস্ত। অন্যদিকে নতুন এই ধারাটা একেবারেই অর্গানিক। এদের রাজনীতির রাজপথে, সীমান্তে আর মানুষের একদম রিয়েল লাইফ স্ট্রাগলের সাথে যুক্ত। এখন এই দুই সম্পূর্ণ বিপরীত দর্শনের মধ্যে সংঘাত যে অনিবার্য, সেটা তো বোঝাই যাচ্ছে, তাই না? প্রচলিত রাজনীতির সাথে এই সংঘাতের একটা জ্বলন্ত উদাহরণ হলো ঝিনাইদহের ঘটনাটা। রাজনৈতিক এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তরুণ নেতার একজন সহযোগী নাকি আগ্নেয়াস্ত্র বের করেছিল, কিন্তু উৎস বলছে ভিন্ন কথা। মূলধারার গণমাধ্যম যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী বস্তুটি আদৌ কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, সেটা ছিল নিছকই হাঁটার একটা সেফটি স্টিক বা লাঠি। উৎসের দাবি হলো নতুন এই নেতৃত্বকে দমাতে ঠিক এভাবেই নাকি পরিকল্পিত অপতৎপরতা আর মিথ্যা তথ্যের আশ্রয় নেওয়া হচ্ছে। তবে সংঘাতের মাত্রা শুধু মাঠ পর্যায়ে সীমাবদ্ধ নেই। বিশ্লেষণে বেশ হতাশার সাথেই উল্লেখ করা হয়েছে যে যারা এই নতুন তরুণদের সাথে যুক্ত আছেন তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। একটা উদাহরণ হিসেবে বলা যায় জুলাই শহীদদের জানাজা পড়ানো ইমাম তারেক রেজাকে গ্রেফতার করার ঘটনাটি। উৎসের মতে নতুন প্রজন্মের এই উত্থানের সাথে যেসব ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব সম্পৃক্ত হচ্ছেন তাদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে, যা প্রচলিত দলগুলোর অসহিষ্ণুতারই একটা বহিঃপ্রকাশ বলে দাবি করা হচ্ছে। সবশেষে আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং শেষ পর্বে, নতুন রাজনীতির ফেনোমেনন। তাহলে এই পাটোয়ারি ফেনোমেনন শব্দটির অন্তর্নিহিত অর্থ আসলে কি? বিশ্লেষণে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে পাটোয়ারি ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটা এখানে মোটেও আসল বিষয় নয়। মূল বিষয় হলো সাধারণ মানুষ দীর্ঘ সময় পর নিজেদের সার্বভৌমত্ব ক্লেম করছে। জুলাই বিপ্লবের পর মানুষ যে অধিকার সচেতন হয়ে উঠেছে এবং তারা যে আর কোনোভাবেই কণ্ঠহীন থাকতে রাজি নয়, সোর্স বলছে এই ফেনোমেনন তারই এক ঐতিহাসিক প্রতীক। উৎস উপাদান অনুযায়ী এই ফেনোমেননের বেশ কিছু স্পেসিফিক মূলনীতি আছে। এটা মূলত 50 বছরের পুরনো পারিবারিক রাজনীতির অচলায়তন ভাঙার একটা ডাক। এটা সাধারণ মানুষের সত্যিকারের সার্বভৌমত্বের দাবি। এটা এমন এক নতুন বাংলাদেশের স্বপ্ন যেখানে তরুণদের আত্মত্যাগের স্বীকৃতি থাকবে, আর ওই যে প্রান্তিক মানুষগুলোর কথা বললাম তাদের কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে গুরুত্বের সাথে শোনা হবে। উৎস অত্যন্ত আবেগের সাথে স্মরণ করিয়ে দেয় যে এই চেতনার জন্ম হয়েছে লাখো মানুষের রক্তের বিনিময়ে, যাকে আর চাইলেও মুছে ফেলা সম্ভব নয়। বিশ্লেষণের একদম শেষে এসে একটা দারুণ চিন্তার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের জন্য। প্রতিষ্ঠিত দলগুলো কি তরুণদের এই নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করতে নিজেদের বদলাবে, নাকি তৃণমূল থেকে উঠে আসা এই নতুন রাজনীতি চিরতরে বাংলাদেশের রাজনৈতিক নিয়মাবলী নতুন করে লিখে দেবে? সংঘাতের পরিণতি শেষ পর্যন্ত যাই হোক না কেন, এটা যে আমাদের ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করবে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই। পুরোটা সময়ের সাথে থাকার জন্য ধন্যবাদ।